হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের অন্তর্গত ক্যালোরিমিটার অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান 2। অনেকদিন পর আবার পুনরায় রেকর্ডেড ক্লাস নেওয়া। এতদিন পর্যন্ত আমাদের লাইভ ক্লাস চলছিল, লাইভ ক্লাস আবার পরবর্তীকালে আসবে। তো এখন সময় কিছুটা রেকর্ডেড ক্লাস করে নেবার, যাতে তোমাদের কাছে সঠিক সময়ে ছায়া প্রকাশনী সমস্ত ভিডিওগুলো আনতে পারি আমি। ওকে, বোঝা গেছে? মান 2। মান 2 এ বেশি প্রশ্ন নেই, কিন্তু প্রশ্নগুলোর মধ্যে অনেক যুক্তিকতা রয়েছে। বিজ্ঞানটাকে একটু বুঝতে হবে। যেটা আমি বারবার বলি যে নম্বর পাওয়াটা একমাত্র তোমার উদ্দেশ্য না। নম্বর পাওয়াটা তোমার অনেক উদ্দেশ্যের মধ্যে একটা অন্যতম উদ্দেশ্য, কিন্তু নম্বর পাওয়াটা তোমার প্রধান উদ্দেশ্য একেবারেই নয়। কারণ তুমি এখানে ফিজিক্স পড়তে এসছো, জানতে এসছো, বুঝতে এসছো। বুঝে গেলে ফিজিক্সটা যদি বুঝে ঠিকঠাক যেতে পারো, নাম্বার এমনিই পেয়ে যাবে। নাম্বার পেলে না বোঝাও হতে পারে, কিন্তু বুঝলে নাম্বার পাবেই। এটা হচ্ছে ব্যাপার। ওকে, সো আমাদের আজকে প্রশ্ন এখানে রয়েছে মাত্র 5টা, বেশি প্রশ্ন নেই। সঠিকভাবে বোঝানোর চেষ্টা করব, ব্যাখ্যা করার চেষ্টা করব, যাতে তোমাদের মাথায় ঠিকঠাকভাবে ঢুকে যেতে পারে। আর এই প্রশ্নগুলো করলে তোমাদের এর সাথে সাথে থিওরি পার্টটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এটা একটা পজিটিভ জিনিস। ওকে, তাহলে প্রথম প্রশ্নের দিকে আমরা এগিয়ে চলি। সো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশন ফর সেকেন্ড সেমিস্টার ভীষণ ভালো চলছে। ওকে, তো প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে ক্যালোরিমিতির নীতি প্রযোজ্য হয় না। ভীষণ ভালো একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা পরীক্ষাতে এলেও আসতে পারে। ওকে, তো কি কি কারণে বা কোন কোন ক্ষেত্রে আমাদের ক্যালোরিমিতির নীতি প্রযোজ্য হয় না জেনে নিই একটু। ক্যালোরিমিতির নীতি আমরা অনেকেই জানি। ক্যালোরিমিতির নীতি থেকে আমরা অনেক অঙ্ক করেছি, ক্যালোরিমিতির নীতি থেকে আমরা অনেক অজানা সমস্যার সমাধান করতে পেরেছি। কিন্তু ক্যালোরিমিতির নীতি কোথায় আমরা ইউজ করতে পারবো না সেটাও জানা দরকার, তবে তো বাকি জায়গাগুলোতে ঠিকঠাক ইউজ করতে পারবো। ঠিক আছে, তো প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ক্যালোরিমিতির নীতি আমরা সেইখানেই ব্যবহার, মানে এখানে ব্যবহার করতে পারবো না। কোথায়? যদি তোমার যে বস্তুটা তুমি টেম্পারেচার মেজার করছো, তাপমাত্রা নির্ণয় করছো, ওকে, তাহলে ওই বস্তুর যদি কোনো রাসায়নিক বিক্রিয়া না ঘটে, বস্তুর রাসায়নিক বিক্রিয়া না ঘটে, প্রথম এটা, ওটা যদি ডিজলভ হয়ে যায়, ওটা যদি ভেঙে যায়, অন্য নতুন কোনো পদার্থে যদি তৈরি হয়ে যায়, তাহলে তুমি ওই নতুন পদার্থটার বার করতে শুরু করে দেবে। সেই ক্ষেত্রে তো এটা কার্যকরী হবে না, সূত্রটা তোমার বোঝা গেল। এটা হচ্ছে একটা প্রথম বাধা, যেখানে কিন্তু তুমি অনায়াসেই ইয়েটা ক্যালোরিমিতির মূল নীতিটা ব্যবহার করতে পারবে না। দ্বিতীয় যেটা নাম্বার, সেটা হচ্ছে যে বস্তু এর সাথে পরিবেশের তাপের আদান প্রদান করা চলবে না, করা চলবে না। অর্থাৎ ক্যালোরিমিটার আছে, ক্যালোরিমিটারের ভেতরে ক্যালোরিফিক লিকুইড যেটা, অর্থাৎ ক্যালোরিমিতিক যে প্রবাহিটা সেটা আছে, সমস্ত কিছু আছে, কিন্তু এগুলো কোনোটাই না, যখন তাপ দেওয়া হবে নেওয়া হবে, কোনোটাই না ওই তাপ দেওয়া নেওয়াটা ক্যালোরিমিটার এবং ওই বস্তুটা এই দুটোর মধ্যেই হবে। কখনোই পরিবেশে যে তাপ দিয়ে দিচ্ছে বা পরিবেশ থেকে তাপ নিয়ে নিচ্ছে, এমনি কোনো ঘটনা ঘটলে কিন্তু ক্যালোরিমিতির মূল নীতিটা, অর্থাৎ গৃহীত তাপ সমান বর্জিত তাপ, এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ক্লিয়ার হলো? 3 নাম্বার হলো, অনেকগুলোই বলা যায়, আমি 3টেই বলছি না হয়, অবস্থার পরিবর্তন ঘটানো চলবে না। অবস্থার পরিবর্তন হওয়া চলবে না। অর্থাৎ কি বলছে? অবস্থার পরিবর্তন হওয়া চলবে না। ক্যালোরিমিটারে আমরা বস্তুর সেই তাপমাত্রাটাকে মেজার করি যেটা তার অন্তিম উষ্ণতা বা অন্তিম তাপমাত্রা হয়। এবার এমন একটা সিচুয়েশন দাঁড়ালো যেখানে কিন্তু বস্তুর উষ্ণতার পরিবর্তন না হয়ে অবস্থার পরিবর্তন হয়ে গেল। সেই ক্ষেত্রে ক্যালোরিমিতির মূলনীতি অ্যাপ্লাই করতে পারবে না। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে ও কনভার্ট হয়ে গেল 0 ডিগ্রি সেলসিয়াসের জলে, ওয়াটারে। তাহলে তুমি কি করে লাগাবে? সূত্রটা অ্যাপ্লাই করবে কি করে? গৃহীত তাপ বর্জিত তাপ তুমি করবে কি করে? সম্ভব না। এখানে লিন তাপের কনসেপ্ট চলে আসবে। গৃহীত বা বর্জিত তাপ বা যেটা বোধগম্য তাপ, সেটার কোনো কনসেপ্টই আসবে না। সেই ক্ষেত্রে আমরা এটা লাগাতে পারবো না। তাহলে উত্তরটা বোঝা গেল।
উত্তরটা বোঝা গেল, তাই তো? দ্বিতীয় প্রশ্নতে কি বলেছে আমাকে, শীতকালে ধাতুর পৃষ্ঠদেশ কাঠের পৃষ্ঠদেশের থেকে ঠান্ডা মনে হয় কেন? খুবই নর্মাল একটা জিনিস, কারণ ধাতু হচ্ছে, একটাই রিজন, একটু গুছিয়ে বাগিয়ে লিখে নেবে। ধাতুর বা ধাতু লেখো, ধাতু হলো তাপের সুপরিবাহী। এখন তোমাকে যদি একটা কাঠের চেয়ার টাচ করতে বলা হয়, দেখবে যে খুব একটা অসুবিধা নেই, কিন্তু লোহার চেয়ার টাচ করলে ঠান্ডা লাগবে, কারণ এখন রাতের বেলা, এটা ব্যাপার। আবার রোদের টাইমে বা গরমের টাইমে বা সূর্যের মধ্যে থাকা কোনো যদি হয়, তাহলে গরম লাগবে। এটা হচ্ছে ব্যাপার। ধাতু হলো তাপের পরিবাহী, মানে সুপরিবাহী, অ্যাকচুয়ালি সুপরিবাহী, এটা বলাটা উচিত, সুপরিবাহী। এটা হচ্ছে রিজন। 3 নম্বর বলেছে বস্তুর জলসময়ের সিজিএস একক কি? তো বস্তুর জলসময়ের সিজিএস একক ভরের যে একক, সেই একক। আর কি বলেছে এর সাথে, জলের আপেক্ষিক তাপ অন্যান্য কঠিন বা তরল পদার্থ অপেক্ষা বেশি হওয়ার ফলে জল গরম বা ঠান্ডা হয় অপেক্ষাকৃত ড্যাশ গতিতে, ধীর গতিতে। মানে ওর যে তাপ গ্রহণ করার যে ব্যাপারটা, সেটা অনেকটা তাপটা অনেকটা গ্রহণ করে, তো সেই তাপটা গ্রহণও করে অনেকটা টাইম ধরে, আর তাপটা বর্জনও করে অনেকটা টাইম ধরে। প্রথম প্রশ্নের উত্তরটা হলো গ্রাম। হয়ে গেছে। 4 নম্বর, দৈনন্দিন জীবনে ব্যবহৃত কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি আর বস্তুর তাপগ্রাহিতার সিজিএস একক কি? 5টা লিখেই নি আমি এখানে। তো কি হলো এটা, জল। জলের আপেক্ষিক তাপ দৈনন্দিন জীবনে যা যা ব্যবহার করি তার মধ্যে জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। আর তোমার এইদিকে হয়ে গেল তাপগ্রাহিতার সিজিএস একক। দেখো, আপেক্ষিক তাপের আমরা জানি ক্যালোরি প্রতি গ্রাম প্রতি ডিগ্রি সেলসিয়াস, এটা আপেক্ষিক তাপের এস এর। আর এটার সাথে যদি আমি তাপগ্রাহিতা বার করি, সেটা হয় এমএস। এটা মনে রাখবে, এমএস হলো তাপগ্রাহিতা। তাহলে গ্রামটা শুধু গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে এই গ্রামটা থাকবে না, তাহলে ক্যালোরি প্রতি ডিগ্রি সেলসিয়াস, ক্যালোরি প্রতি ডিগ্রি সেলসিয়াস, খতম। 5 নম্বরের দুটো অংশ দিয়েছে, আপেক্ষিক তাপের সংজ্ঞা দাও, পেরে যাবে, কিছুই নেই বলবার মতো। একক ভরের কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করতে যে পরিমাণ তাপ দিতে বা নিতে হয়, তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। ডেফিনেশন বলবার মতো কিছুই নেই। দ্বিতীয়ত বলেছে সংজ্ঞা লেখো, গড় ক্যালোরি, কিলো ক্যালোরি, ক্যালোরি। আচ্ছা, 2 নম্বর সংজ্ঞা বলেছে, এটাও পারার মতন অসুবিধা কিছু হওয়ার কথা নয়, এটাও পারা যাবে, গড় ক্যালোরি, কিলো ক্যালোরি। আচ্ছা, তো গড় ক্যালোরি কি হয়, যখন তুমি তার গড় ভ্যালুটা নেবে, গড় ভ্যালুটা, অর্থাৎ তুমি দেখে নিলে যে অমুক ডিগ্রি সেলসিয়াসের জন্য কত লাগছে, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য কত, এটা গড় নেওয়া হয়ে গেল। দ্বিতীয়ত যেটা বলছে সেটা হচ্ছে কিলো ক্যালোরি। কিলো ক্যালোরি মিনস, এটা এ হলো, বি কিলো ক্যালোরি, কিলো ক্যালোরি, কিলো ক্যালোরি, ক্যালোরি মানে 1000 ক্যালোরি। 1000 ক্যালোরি কখন হবে, তখন 1000 গ্রামের জন্য বার করব, ব্যাস কাজ কমপ্লিট। এবার 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 সি, তারপরে হচ্ছে ক্যালোরি। ক্যালোরি মানে হচ্ছে একটি জল, 1 গ্রাম ভরের কোনো জলের উষ্ণতা 14.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস, এই উষ্ণতাটাই মেনটেন করতে হবে তোমাকে, মানে এটাকে উল্লেখ করতে হবে, কিন্তু এখানে মেনশন করতে হবে যে এই টেম্পারেচার, এই 1 ডিগ্রির পার্থক্যটা যায়, অন্য কোনো 1 ডিগ্রির পার্থক্য না, এটা একটা বিশেষ টেম্পারেচার, সেই কারণে। তো কি বলছিলাম, হ্যাঁ, 14.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 15.5 ডিগ্রি সেলসিয়াস 1 গ্রাম জলের উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি তাপ বলে। এটা হচ্ছে ক্যালোরির ডেফিনেশন। তো ভেবেছিলাম যে আমি আরো দুটো ভিডিও বানাবো, বাট দ্য ফ্যাক্ট ইজ আমি আর দুটো ভিডিও বানাবো না, তাই না? মানে আমাদের তো তাড়াতাড়ি দরকার, ভিউজ কামানোর তো দরকার নেই, যাতে ছেলে মেয়েদের সুবিধে হয় এবং একটা ভিডিওর মধ্যে পেয়ে যায়, তাড়াতাড়ি পেয়ে যায়, সমস্ত জিনিসটাকে মাথায় রেখে পরে করতে হচ্ছে। যখন এতটা ইজিলি আমাদের হয়ে গেল, প্রায় 10 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গেল, তাহলে আর সময়টা নষ্ট করে লাভ নেই, আমরা পরবর্তী সেগমেন্টের দিকে চলে যাই। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান 3 আর মান 5 সমস্ত কিছুই দেখে নেবো এই ভিডিওটাতে। কম কম তো প্রশ্নই আছে, বেশি তো প্রশ্ন নেই। মান 3, তোমরা একটু ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার টেয়ার করে দিও, এটাই তোমাদের কাছে আমার প্রত্যেকবার রিকোয়েস্ট থাকে, কারণ তোমরাই আমার সব। ভালো লাগলে কমেন্ট করবে, আর যদি বুঝতে না পারো তাহলেও কমেন্ট করবে, ভালো লাগলে শেয়ারও করবে তার সাথে, এটা হচ্ছে ব্যাপার। চলো বাদ দাও। কি বলেছে প্রথম প্রশ্ন, তোমাকে একটি থার্মোমিটার দেওয়া হলো, যে থার্মোমিটারটার টেম্পারেচারও কিন্তু মেজার করতে পারে ফ্রম 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস।
বাট এই থার্মোমিটারটা দিয়েই যদি আমি 500 यानी কি 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মেজার করি, তাহলে কি পদ্ধতি অবলম্বন করব বা কিভাবে মাপতে পারবো? তো প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে ক্যালোরিমিতির মূলনীতিটাকে ইউজ করব। ক্যালোরিমিতির মূলনীতি এইটাকে ব্যবহার করে আমি এখানে কাজটা করতে পারবো। তো কিভাবে কি করবো একটু দেখে নাও। ক্যালোরিমিটার নেওয়া হয়েছে, সাপোজ ক্যালোরিমিটারের মধ্যে জল আছে, ক্যালোরিফিক তরল যেটা, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এই যে ক্যালোরিমিটার আছে তার যে ভর, ক্যালোরিমিটারটাকে আমি সি দ্বারা চিহ্নিত করছি, এমসি। জলের যে ভর এমডাব্লিউ, এই দুটো কিন্তু নোন হতে হবে, জানা থাকতে হবে। বোঝা গেল? ক্যালোরিমিটারটার তোমার আপেক্ষিক তাপ জানতে হবে, আর জলের আপেক্ষিক তাপ এমনি আমাদের জানা আছে, অসুবিধা নেই, 1 ক্যালোরি প্রতি গ্রাম প্রতি ডিগ্রি সেলসিয়াস। যাই হোক, এটা আমাদের জানা আছে। এরপর এরপর যেটা করতে হবে সেটা হলো কি বলতো, এটা হলো এবার আমার কাছে একটা টেম্পারেচার মাপার জন্য একটা থার্মোমিটার আছে। টেম্পারেচার মাপার জন্য ধরো এখানে একটা থার্মোমিটার আছে এই টাইপের, এখানে স্কেলিং করা আছে ফ্রম 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। এই এতটাই মেজার করতে পারে, এর থেকে বেশি পারে না। এবার একটা বস্তু নেওয়া হলো, বাইরে থেকে একটা বস্তু নেওয়া হলো, যে বস্তুটার ভর আমাদের জানা, সেটাকে আমি ক্যাপিটাল এম ধরছি, ক্যাপিটাল এম ধরছি। ওকে, এর আপেক্ষিক তাপটাও আমাকে জানতে হবে, সেটাকে আমি এস ধরছি, অনলি এস। হলো, এইগুলোর যে ইনিশিয়াল টেম্পারেচার ছিল, এই দুটো ভদ্রলোকের যে ইনিশিয়াল টেম্পারেচার ছিল সেগুলোকে আমি ধরছি টি ইনিশিয়াল। এর যে ইনিশিয়াল টেম্পারেচার ছিল ধরে নিচ্ছি সেটা 500 ডিগ্রি সেলসিয়াস ছিল, 500 ইনিশিয়ালটা। আর ফাইনাল যে টেম্পারেচার সেটা জানি না, লেট ইট বি টিএফ। এবং এই দুজনেরও যে ফাইনাল টেম্পারেচার সেটাও তো টিএফ, কারণ এটাকে যখন এটাতে মিশিয়ে দেবো তখন তো এই বস্তু, জল এবং ক্যালোরিমিটার তিনজনেরও তো একই অন্তিম উষ্ণতা হবে। তো আমার দরকার এর ইনিশিয়াল টেম্পারেচারটা মেজার করবার। অ্যাজ ইউজুয়াল যেটা আমরা জানি, গৃহীত তাপ ইজ ইকুয়াল টু বর্জিত তাপ, গৃহীত তাপ ইজ ইকুয়াল টু বর্জিত তাপ। হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, এটা একটু বলে দিই, এই যে টিএফটা হবে না, এই টিএফটা কিন্তু লেস দেন 500 ডিগ্রি সেলসিয়াস হবে। নট অনলি লেস দেন 500 ডিগ্রি সেলসিয়াস, এই টিএফটাকে কিন্তু লেস দেন 100 ডিগ্রি সেলসিয়াসও হতে হবে। এবার সেটার জন্য কত পরিমাণ জল নেবে সেটা কিন্তু দেখতে হবে, জলটা অনেকটা নিতে হবে, কারণ 500 ডিগ্রি সেल्सियस থেকে टीएफ विच इज लेस देन 100 डिग्री सेल्सियस, আমি 100 डिग्री सेल्सियस ধরছি, 500 থেকে 100 होने के लिए उसका जो टेम्पारेचर रिड्यूस होगा, মানে হচ্ছে ওর যে পরিমাণ তাপ বর্জন করবে সেই পরিমাণ তাপে যদি কম জল নিনো, জল দেখবে ফুটতে শুরু করবে, এইসব হওয়া যাবে না। জল ফুটতে শুরু করবে, এইসব হওয়া যাবে না। জলকে জলের পজিশনে রাখো, অবস্থার পরিবর্তন ঘটিও না, বললাম না অবস্থার পরিবর্তন ঘটিও না, নাহলে চাপ হয়ে যাবে। তাহলে জলটা অনেকটা বেশি পরিমাণে নিতে হবে এমডাব্লিউ, নাহলে তো জল ফুটতে শুরু করে দেবে, তখন আবার লিন তাপের কনসেপ্ট ঢুকে যাবে, সমস্যা হবে কিন্তু। তো এটা মাথায় রাখতে হবে যে এম যে ডাব্লিউ না, জলের যে ভর, সেটা কিন্তু বেশ ভালো রকম নিতে হবে, দেখে নেবে সেটা কতটা হচ্ছে। এই বস্তুটার আপেক্ষিক তাপ কিরকম আছে না আছে, কতটা তাপ ছাড়ছে তার উপরে ডিপেন্ড করছে যে আমি কতটা ভরের ওখানে জল নেব, এটা একটু মাথায় রাখতে হবে। এটা সব থেকে বড় কন্ডিশন, যে টি ফাইনাল যেটা হবে না, সেটা 100 ডিগ্রি সেলসিয়াসের থেকেও কম হতে হবে, নাহলে থার্মোমিটার দিয়ে মাপা যাবে না, এই থার্মোমিটার দিয়ে মাপা যাবে না। তো আলটিমেটলি ধরো এই দুটো রুম টেম্পারেচার আছে, তার মানে 30 ডিগ্রি সেলসিয়াস আছে, জিনিসটা বোঝো, আর এর ফাইনাল টেম্পারেচার জানি না। তাহলে দেখো সবকিছু জানি টিএফ বাদ দিয়ে, তাহলে কি আমি এই ইকুয়েশনটা বানিয়ে বসাতে পারবো না কি, যে গৃহীত তাপ কে গ্রহণ করছে, ক্যালোরিমিটার আর জল। সো ক্যালোরিমিটারের ক্ষেত্রে এমসি এসসি, আর চেঞ্জ ইন টেম্পারেচার 30 থেকে টিএফ। তো যেহেতু এটা ইয়ে হচ্ছে, তো আমি রাখবো, কোনো অসুবিধা নেই। তো ফাইনাল মাইনাস ইনিশিয়াল ইজিক্যাল টু, সরি প্লাস, এটা হলো ক্যালোরিমিটারের, আর ওর কি হবে, ওর যে বক্তব্যটা হবে এমনি নিয়ে নাও ডাইরেক্ট, এমসি প্লাস এসসি আর এমডাব্লিউ ইন্টু এসডাব্লিউ জলের আপেক্ষিক তাপ, এসডাব্লিউ গুণিত তোমার হচ্ছে টি ইনিশিয়াল যেটা ছিল, আর টি ফাইনাল, মানে হচ্ছে টি ফাইনালটা হচ্ছে টিএফ মাইনাস 30 ডিগ্রি সেলসিয়াস। হলো, এবার বর্জিত তাপ কে বর্জন করবে, বস্তুটা। তাহলে বস্তুর ভর, বস্তুর আপেক্ষিক তাপ ইন্টু বস্তুর চেঞ্জ ইন টেম্পারেচার, 500 ছিল, টিএফ হলো, টিএফটা কিন্তু কম, তাহলে 500 মাইনাস টিএফ করে দাও,
500 মাইনাস টিএফ করে দাও। তুমি এখানে বলো যে তুমি কোনটা জানো না, কেবলমাত্র টিএফ জানো না, টিএফ ইকুয়েশন থেকে বের করে নাও, টিএফ ইকুয়েশন থেকে বের করে নাও, হয়ে গেল। এইভাবে কিন্তু করতে পারবে, একটু গুছিয়ে লিখতে হবে যেহেতু এটা একটাই দিয়েছে এবং মান 3 দিয়েছে। ক্লিয়ার হলো? বলো, শর্টেড হলো? বুঝতে পারা গেল? কোনো সমস্যা তাহলে নেই, তাই তো? চলো তাহলে এটাকে মুছে দিচ্ছি, এটা অনেকক্ষণ লেখা হয়ে গেছে তোমাদের। চলো চলো চলো, 2 নাম্বার কি বলেছে, এম ভরের একটি বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ এস, বস্তুটির তাপমাত্রা টি বৃদ্ধি করতে কত তাপ লাগবে, এমএসটি। বর্তমানে ক্যালোরিমিতিক পদার্থ হিসাবে কোন পদার্থ শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি পেয়েছে? অ্যানিলিন, অ্যানিলিন পেয়েছে। তাহলে দ্বিতীয় প্রশ্ন, প্রথম হলো এমএসটি আর পরেরটা হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিন ব্যবহার করা হয় এখন, অ্যানিলিন। আর কি বলেছে, একই ব্যাসার্ধের দুটি পিতলের গোলকের একটি নিরেট অপরটি ফাঁপা, একই ব্যাসার্ধ, দুজনের রেডিয়াস কিন্তু সেম, আয়তনটা আলাদা, দুটো রেডিয়াস কিন্তু সেম, আর ইজ ইকুয়াল টু বা আর ওয়ান ইজ ইকুয়াল টু আর টু। ওকে, দুজনের রেডিয়াস সেম কিন্তু তোমার ইয়েটা আলাদা, আয়তনটা আলাদা, তার জন্য তাদের ভরটাও আলাদা, ঘনত্বটা কি হবে, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। হলো? যে যে নিরেট না তার ভরটাও বেশি, আয়তনটাও, কিন্তু এটা তো চাপ তৈরি হয়ে গেল যে, ভর তো পার্থক্য হবে, ঘনত্ব তো পাল্টাবে না, তাহলে হোয়াট উইল বি দ্য ফ্যাক্ট। আচ্ছা চলো কোশ্চেনটা পড়ি একটু। গোলক দুটিকে একই উষ্ণতায় উত্তপ্ত করার পর ঠান্ডা হতে দিলে কোন গোলকটি তাড়াতাড়ি ঠান্ডা হবে? ওয়েল দেখো, এটা তো কোন গোলকটি ঠান্ডা হবে তাড়াতাড়ি না হবে, এটা টোটালি কিন্তু ডিপেন্ড করে কার উপরে, কোনটা কত তাড়াতাড়ি ঠান্ডা হবে সেটা ডিপেন্ড করছে কার উপরে, কে কত তাড়াতাড়ি তাপ বর্জন করছে। তাহলে তাপ গ্রহণ বা তাপ বর্জন মানে গৃহীত তাপ বা বর্জিত তাপ, এটা কার উপরে ডিপেন্ড করে, নিজেই দেখলে একটু আগে, এমএস ডেল্টা টি। তার মানে তাদের ইনিশিয়াল টেম্পারেচার আর ফাইনাল টেম্পারেচার মধ্যে গ্যাপটা কিরকম, তাদের উপাদানের আপেক্ষিক তাপ কেমন, এটা তো দুজনেরই সেম, বাদ দিয়ে দাও, দুজনের ভর কিরকম। কথাটা ক্লিয়ার হলো? আর তাদের টেম্পারেচার বা তাপমাত্রার পার্থক্যটা কিরকম। তো দুটিকে একই উষ্ণতায় উত্তপ্ত করার পর ঠান্ডা, আচ্ছা আচ্ছা, দুটোকে সেম টেম্পারেচারে গরম করা হয়েছে, এবারে দুটো একই টেম্পারেচারে বিলং করবে, মানে চেঞ্জ ইন টেম্পারেচারটাও কিন্তু সেম। এবার আসছে, এটা কিন্তু ভরের উপরে নির্ভরশীল একটা করছে, ভরের উপরে কিন্তু একটা ইফেক্ট পড়বে, যার ভর যত বেশি তার বর্জিত তাপ বা গৃহীত তাপটাও তত বেশি। তো এখানে তাপ তো গৃহীত করছে না, বর্জন করছে, তাহলে বর্জন মানে বর্জিত তাপটাও কিন্তু এর বেশি হবে, যার ভরটা বেশি। এবার একটা নিরেট গোলকের, ফাঁপা গোলকের থেকে একটা নিরেট গোলকের কিন্তু ভর বেশি হবে, ভর হচ্ছে তোমার রো ইন্টু ভি। এখানে না এই সূত্রটা অ্যাপ্লিকেবল হচ্ছে না অ্যাকচুয়ালি, ঠিক আছে, এইটা হচ্ছে না অ্যাকচুয়ালি। এটার সঠিক ব্যাখ্যা যদি তুমি জানো, তুমি কমেন্ট সেকশনে জানাতে পারো, আমাকে জানাবে তো। কোথাও একটা গন্ডগোল হচ্ছে, দুটো তো একই উপাদান দিয়ে তৈরি, দুটো কি একই উপাদান দিয়ে তৈরি, একই ব্যাসার্ধের বলেছে না গো, বুঝলে, পার্থক্য তো আছে বস। একই ব্যাসার্ধের দুটি পিতলের, না না দুটো পিতল, হ্যাঁ হ্যাঁ, দুটোরই উপাদান কিন্তু সেম, উপাদান সেম মিনস ঘনত্বও সেম, তাহলে আবার দুজনের রেডিয়াসও সেম, তাহলে তো দুটোই যেহেতু গোলক, 4 আর 3 পাই আর কিউব, নিরেট গোলক হোক ফাঁপা গোলক হোক, আয়তনটা তো ওইটাই আছে। বাট একজনের ওই আয়তনে পিতল আছে, একজনের ওই আয়তনে বায়ু আছে, তাহলে যার ওই আয়তনটাতে, ভেতরের ওই আয়তনটাতে, যার ওর ভেতরের আয়তনটাতে পিতল আছে, তাহলে তার ভর তো বেশি হবেই। আর আরেকজনের ফাঁপা, ফাঁপা মিনস ওর ভেতরটাতে কি আছে, বায়ু আছে, তাহলে ওর তো ভর কম হবেই, এর তো ভর বেশি হবে। তাহলে যে নিরেট, যে অ্যাকচুয়ালি নিরেট, তার কিন্তু ভরটা বেশি, তার ভর যেহেতু বেশি তার বর্জিত তাপটা বেশি, সে বেশি পরিমাণে তাপ ছাড়বে, ওই টেম্পারেচার রিডিউস করতে সে বেশি পরিমাণে তাপ ছাড়বে। হলো? কথাটা বোঝা গেল? ঠিক, সে বেশি পরিমাণে তাপ কিন্তু বর্জন করবে, যেহেতু তার ভরটা বেশি আছে, তাপ কিন্তু বেশি ত্যাগ করবে, তো ওকে অনেকটা তাপ ছাড়তে হবে ওই একই পরিমাণ টেম্পারেচার রিডিউস করার জন্য। সেখানে যার বায়ু আছে বা মানে যার ফাঁপা, সেই ফাঁপাটার কিন্তু ভরটা কম, তার জন্য কিন্তু ওর বর্জিত তাপটাও কম, ওই একই টেম্পারেচার রিডিউস করতে ওকে কম তাপ ছাড়তে হবে, একে কিন্তু বেশি তাপ ছাড়তে হবে। কথাটা পরিষ্কার হলো, মাথায় ঢুকলো? তাহলে
ওই যেটা ফাঁপা আছে সে কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হবে। এখানে তাড়াতাড়ির গল্প বলেছে, এখানে কিন্তু গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ জানতে চাইনি। এটা কিন্তু বলেছে কে তাড়াতাড়ি ঠান্ডা হবে, তাহলে ফাঁপাটা কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হবে, কুইক। বলো, বুঝতে পারা গেল? এবং আরেকটাও জিনিস আছে, তোমরা তাপ সঞ্চালন পদ্ধতিতে পড়বে, এটার উপরও ডিপেন্ড করে যে, ছাড়ো, নিউটনস লস অফ কুলিং বলার দরকার নেই, ছেড়ে দাও। ডিকিউডিটি, যেটা ডিকিউডিটি, ঠিক আছে, বাদ দাও। এটা ডিপেন্ড করে যে পরিবেশ এবং সংস্থার তাপমাত্রার খুব যদি পার্থক্য না থাকে, তাহলে তাদের তাপ ক্ষয়ের হার, তাপ ক্ষয়ের হার, এটা কিন্তু ইনিশিয়াল এবং ফাইনাল পরিবেশ এবং বস্তুর তাপমাত্রার পার্থক্যের সমানুপাতি। মানে আমি বোঝাতে চাইছি এই জিনিসটাই, যে একটা চা যেটা ধরো 70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াসে আছে, সাপোজ ধরো, সে যখন রুম টেম্পারেচার আসবে 30, তার মধ্যে একটা চেঞ্জেস দেখতে পাওয়া যাবে। 80 থেকে যখন 60 হবে, যত দ্রুত আসবে, 80 থেকে 60-এর মধ্যে পার্থক্য কত? রুম তো তখনও 30 হয়ে বসে আছে, ও কিসে আসছে? 60-এ আসছে, তাহলে 60-30-এর মধ্যে পার্থক্য অনেকটা বেশি। তো 80 থেকে 60 কিন্তু খুব দ্রুত হবে, 60 থেকে 50 একটু কম, মানে একটু সময়টা বেশি লাগবে, 50 থেকে 40 আর একটু সময় বেশি লাগবে, 40 থেকে 30 সব থেকে বেশি সময় লাগবে। এবং ফোনের চার্জিং এর ক্ষেত্রে ওই জিনিসটা লক্ষ্য করা যায়, 90% যত তাড়াতাড়ি হয়, 90 থেকে 100% কিন্তু সময়টা অনেকটাই লাগে। এটা হচ্ছে তার রিজন। বোঝা গেল? যত পরিবেশের সাথে টেম্পারেচারটা তার ইকুয়ালের দিকে যাচ্ছে, সমানের দিকে যাচ্ছে, তার কিন্তু তাপ ক্ষয়ের হারটা কমে যাবে। কিন্তু যত বেশি পার্থক্য, অর্থাৎ প্রচুর গরম জিনিস খুব দ্রুত ঠান্ডা হয়। বোঝা গেল? আর এই জিনিসটা আমাকে একটু বলবে, দুজনের তো ঘনত্ব সেম, ঘনত্ব তো আলাদা না, এবার দুজনের রো সেম, সরি আয়তনও সেম, তাহলে ভর কি করে আলাদা হয়ে গেল? একটা এক্সাম্পল হতে, মানে এক্সপ্লেনেশন এটা হতে পারে যে এর ভিতরে পিতল আছে, ওর ভিতরে বায়ু আছে। এর ভিতরে পিতল যেহেতু আছে, তাহলে তার ভরটা তো বেশি হবেই, আর ওর ভিতরে বায়ু আছে, কম্পারিজনটা ঠিকঠাক করতে হবে। শুধুমাত্র বাইরের চাকতিটা দেখলে হবে না, এর ভিতরে কি আছে? ফাঁপা মিন্স বায়ু আছে, এর ভেতরে কি আছে? নিরাট মিন্স পিতল আছে, অর্থাৎ ওই ম্যাটেরিয়ালটা আছে, তাহলে তো অবশ্যই ওই ম্যাটেরিয়ালটার ভর বেশি হবে। ওপরে ওপরে দেখলে এক্ষেত্রে হবে না। 3 নম্বর দেখো, প্রশ্নটা ভালো ছিল। 3 নম্বর কি বলেছে? কি কি শর্তে ক্যালোরিমিটারের মূলনীতিটি প্রযোজ্য হয় তা উল্লেখ করো। তাহলে যে ক্ষেত্রে প্রযোজ্য হয় না তার উল্টোটা হবে, কোন ক্ষেত্রে হয় তাহলে প্রযোজ্য? অবস্থার পরিবর্তন হওয়া চলবে না, তার মানে এখানে তাপমাত্রার পরিবর্তন হয়, তাহলে যেসব ক্ষেত্রে বস্তুর তাপমাত্রার পরিবর্তন হয় সেসব ক্ষেত্রে এটা প্রযোজ্য। যেসব ক্ষেত্রে কোনো রাসায়নিক পরিবর্তন হয় না সেই সব ক্ষেত্রে প্রযোজ্য। কোনো রাসায়নিক পরিবর্তন হয় না সেক্ষেত্রে প্রযোজ্য। আর 3 নম্বর হয়ে গেল তোমার। আর কি বলা যেতে পারে বলো তো? আরেকটা হচ্ছে, পরিবেশের সাথে কোনো তাপের আদান প্রদান ঘটবে না, পরিবেশের সাথে তাপের আদান প্রদান ঘটবে না, এসব ক্ষেত্রে প্রযোজ্য ক্যালোরিমিটার মূলনীতি। চলো, তাহলে এটাও যখন হয়ে গেল, বর্ণনামূলক প্রশ্নাবলীটাও আমরা আলোচনা করেই নি, খুব একটা বেশি নেই, দুটো মাত্র প্রশ্ন রয়েছে। বর্ণনামূলক প্রশ্নোত্তর, মান 5। আমারও ভিডিওটা এডিট করতে সুবিধা হবে, কোনো অসুবিধা হবে না। চলো, ফুটন্ত জলে চাল ঢাললে এমন একটি বাক্সের মধ্যে রাখা হলো যেটি তাপের কুপরিবাহী। যদি বাইরে থেকে কোনো তাপ সরবরাহ না করা হয় তাহলেও কি চাল ভাতে পরিণত হবে? ব্যাখ্যা করো। কাঁচের তৈরি না হয়ে ক্যালোরিমিটার ধাতুর তৈরি, বিশেষ করে তামার তৈরি হয় কেন? ওকে, এটাকে 4 নম্বর দিয়েছি, আমিও 4-এই দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফুটন্ত জলে চাল ঢেলে এমন একটি বাক্স, আচ্ছা, ফুটন্ত জল মানে তার টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এবার সেখানে যদি চালকে রাখা হয়, চাল কিন্তু মোর দেন 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটে। তাহলে এবার কি হচ্ছে? এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে কুপরিবাহী একটা পাত্রের মধ্যে সেই হাঁড়িটাকে রেখে দেওয়া হয়েছে। সাপোজ কুপরিবাহী একটা পাত্রের মধ্যে সেই হাঁড়িকে বাক্সের মধ্যে, ফুটন্ত জলে চাল ঢেলে অনেকটা বাক্সের মধ্যে রাখা, আচ্ছা, পাত্রটাকে ওই কুপরিবাহী একটা ইয়ের মধ্যে রাখা হয়েছে। কুপরিবাহী মিন্স
এর যে তাপ ও গ্রহণ করেছে, এর যে পরিমাণ তাপ ও গ্রহণ করেছে, মানে এটাকে 100 ডিগ্রি, এর ভেতরে তো জল আছে, এটাকে 100 ডিগ্রি হতে যে পরিমাণ ও তাপটাকে গ্রহণ করেছে, সেই তাপটা আর কোথাও বাইরে যাবে না এবং পরিবেশ থেকে আর আমি কোনো তাপ ওকে দেবও না। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। ঠিক, আমি তাপ দেবও না, আমি তাপ নেবও না ওর কাছ থেকে। তাপ যদি না দিই তার মানে কি তাপমাত্রা রিডিউস হবে না? এটা একটু বোঝার চেষ্টা করো। তাপ আমি দেবো না, নেবো না, তাপমাত্রাও কি দেবো না, নেবো না? তুমি বলবে স্যার তাপ না দিলে তাপমাত্রা নেবেন কি করে? তাপমাত্রা তো তাপের রিপ্রেজেন্টেটিভ, তাপমাত্রা তাপের রিপ্রেজেন্টেটিভ, যেখানে তাপ বেশি সেখানে তাপমাত্রাও বেশি। এবার ব্যাপারটা হলো, এখানে যদি আমি চাল দিয়ে দিই, এখানে যদি আমি চাল দিয়ে দিই, এটাই তো হয় জেনারেলি, ডেইলি লাইফেও তো এটাই হয়। যদি সাথে সাথ চাল দেওয়া হয় এবং তার তাপমাত্রা যদি ওই মোর দ্যান 100 ডিগ্রি সেলসিয়াস থাকে, ফুটন্ত জল মানে কি 100 ডিগ্রিতে দাঁড়িয়ে আছে তা না, মোর দ্যান 100 ডিগ্রি হতে পারে, 110, 120, অর্থাৎ ভাত যততে ফোটে তত টেম্পারেচার যদি ও অর্জন করতে পেরেছে, তাহলে অবশ্যই কিন্তু ওই চালটা যদি এখানে দেওয়া হয় ভাতে পরিণত হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, একটা জিনিস বলি দেখো, এটার মধ্যে না অনেক কিছু ব্যাপার আছে, একটু বুঝতে হবে জিনিসটা, এক্সপ্লেনেশন ব্যাপারটা একটু তোমাকে লিখতে হবে। 5 মার্কস দেওয়া আছে যখন, লিখতে তো একটু হবেই, যদিও এটা 3 মার্কসের, এর পরেরটা 2 মার্কসের। প্রথম কথা হচ্ছে, এমন না যে 150 ডিগ্রি সেলসিয়াসে থাকা একটি জল তার মধ্যে চাল দিয়ে দিলেই ভাত হয়ে যাবে। আরে হতে সময় লাগে। সেই সময়ের মধ্যে ও যদি কোনো কারণবশত নিজের টেম্পারেচারকে লুজ করে, টেম্পারেচারকে নষ্ট করে, কি করে নষ্ট করবে? এক্সপ্লেন ইয়ে করে পরে, এটা তো একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়ে গেল না? যারা একটু থার্মোডাইনামিক্স পড়েছো, কেমিস্ট্রিতে ভালো বুঝতে পারবে, এটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়ে গেল। তাপ তো আমি দেবো না, কিন্তু তাপমাত্রা কি রিডিউস হতে পারে না? কেন পারে না? অবভিয়াসলি পারে। নিজের অভ্যন্তরীণ শক্তি তাকে খরচ করে পর, অর্থাৎ তার যদি আয়তন বাড়িয়ে দেওয়া হলো কোনো কারণে, তার যদি আয়তন বাড়িয়ে দেওয়া হলো কোনো কারণে, সে যদি আরো বেশি এক্সপ্যান্ড করলো, এক্সপ্যান্ডটা কোথা থেকে করবে? নিজের অভ্যন্তরীণ শক্তি খরচ করে, ইয়ানি কি তার টেম্পারেচার কমবে। বোঝা গেল কি গেল না বলো? টায়ার যে বাস্ট করে, কি করে বাস্ট করে? আয়তনটা বেড়ে যায়, তার জন্য কিন্তু টায়ার বাস্ট করার পরে ঠান্ডা লাগে জায়গাটা, টায়ার বাস্ট করার পরে কিন্তু ঠান্ডা লাগে জায়গাটা, এটা হচ্ছে রিজন। হলো, তাহলে টেম্পারেচার তো লুজ করলো। এবার যদি তুমি সাথে সাথ দিয়ে দাও, তাহলে কিন্তু কিছু চাল সেদ্ধর দিকে যেতে পারে, এমন না যে পুরোপুরি চালটা ভাতে পরিণত হবে। একটু বুঝতে হবে এখানে, কারণ চাল দেওয়ার সাথে সাথেই কিন্তু ভাতে কনভার্ট হয় না, হতে সময় লাগে। এবার ও যদি তার মধ্যেই নিজের আয়তনটাকে বাড়িয়ে দিতে পারে, বাড়িয়ে দেয়, তাহলে তার তাপমাত্রা রিডিউস করবে। তাপমাত্রা যদি রিডিউস হবে, তাহলে চাল ভাতে পরিণত হবে না। তাহলে আশা করি জিনিসটা বোঝা গেল। আরো যদি ডিটেল এক্সপ্লেনেশন চাও তাহলে আমাকে বলো, আমি কিন্তু লিখে দেবো তোমাদের কমেন্ট সেকশনে, আমি লিখে দেবো এর থেকে যদি বেশি এক্সপ্লেনেশন চাও। আচ্ছা, এর পরেরটা একটা পোর্শন ছিল, এটাও কমপ্লিট করে দিই। ওখানে কি বলেছে? তোমার হচ্ছে কাঁচার তৈরি, তামার তৈরি কেন হয়? তামার তৈরি কেন হয়? ভালো প্রশ্ন। কারণ তামার কেটা অনেক বেশি, কেটা অনেক হাই। কেটা মিনস আপেক্ষিক, সরি, তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্কটা অনেক হাই, অর্থাৎ এর 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে, মানে তাপের যে প্রবাহ এর মধ্যে বেশি হয়। তোমরাও লিখতেই পারো, তাপের অত্যন্ত সুপরিবাহী, অত্যন্ত সুপরিবাহী। একে একটু তাপ দিলে এর কিন্তু উষ্ণতার পরিবর্তন ঘটে এবং আমাদের মেজার করতে সুবিধা হয়। এমন একটা বস্তু নিলে যাকে টেম্পারেচার দিয়ে যাচ্ছ, কিন্তু খুব একটা না, তার তাপমাত্রা বাড়ছে না, তাহলে তুমি মাপবে কি করে টেম্পারেচারটা? অন্তিম উষ্ণতাটা মাপবে কি করে? সেক্ষেত্রে এটা কার্যকরী হবে না। ঠিক আছে, তাই আমরা তামা নিই। কাঠ নিবে কি? কাঠ হলে তো গরমই হবে না। ঠিক আছে, তাপের কুপরিবাহী। 5 নাম্বার, ক্যালোরিমেট্রিক পদার্থ হিসেবে জল ব্যবহারের অসুবিধা কেন? জল সময়ের তাৎপর্য কি? আচ্ছা, ক্যালোরিমিটারের জলের অসুবিধা, এটা বইয়ে পেয়ে যাবে। তার মধ্যে আমি একটা বলে দিচ্ছি, জলের যে আপেক্ষিক তাপ অত্যন্ত হাই, অনেকে গরম করতে গেলে অনেক তাপ দিতে হয়, 1 ক্যালোরি তাপ দিতে হয়, একটু আধটু না, 1 গ্রাম জল, এই অল্প জলের জন্য 1 ক্যালোরি তাপ লাগে। তারপর 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য, উষ্ণতা যদি বেশি বাড়াবে আরো বেশি তাপ লাগবে, সোজা জিনিস। তাহলে এটা একটা চাপের জায়গা হলো। জলের সাথে অনেকে রিয়াক্ট করে যায়, অনেক ধাতু, তাহলে সেই ক্ষেত্রে রিয়াকশন তৈরি হয়ে যাবে, ক্যালোরিমিটার মূলনীতি লাগাতে পারবে না। এই সবগুলো আছে, দেখে নেবে, বইয়ে পেয়ে যাবে। জলসমের তাৎপর্য কি? জলসমের তাৎপর্য বলা যেতে পারে যে একটি বস্তুর জলসম জানা থাকলে তার গৃহীত বা বর্জিত তাপ নির্ণয় করা যায়।
গৃহীত বা বর্জিত তাপ নির্ণয় করা যায়। কি করে না, তার যদি জল সম জানা থাকে, ধরে নাও তার জল সম হচ্ছে ডাব্লিউ, একটি বস্তুর জল সম হচ্ছে ডাব্লিউ, এর অর্থটা কি দাঁড়াবে, মানে ডাব্লিউ পরিমাণ হিট লাগবে ওর, ডাব্লিউ পরিমাণ হিট লাগবে ওর, তাপ লাগবে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে। কি বললাম, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে। তাহলে তুমি জানলে না যে কতটা তাপ লাগছে ওর, প্রয়োজনীয় তাপ বা গৃহীত তাপ বা বর্জিত তাপ, এটা হচ্ছে ব্যাপার, এটা কাজে লাগে। আর লাস্ট 6 নাম্বার, সমুদ্র তীরবর্তী স্থানের আবহাওয়ার ওপর জলের উচ্চ আপেক্ষিক তাপের প্রভাব কি? আচ্ছা, উচ্চ আপেক্ষিক তাপ হওয়ায় জলটা গরম হতে একটু বেশি সময় লাগে। যাদের সমুদ্র তীরবর্তী যাদের ঘর, তাদের যে সমুদ্রের যে জল, সে সমুদ্রের জল সূর্যের তাপে গরম হতে অনেকটা বেশি সময় লাগে। ঠিক ঠান্ডা হতেও অনেকটা বেশি সময় লাগে। যে জিনিস গরম হতে যত বেশি সময় লাগে, সেই জিনিস ঠান্ডা হতেও বেশি সময় লাগে, কারণ জলের আপেক্ষিক তাপটা অত্যন্ত উচ্চ। এর কারণে কি হচ্ছে, এখানে নিম্নচাপ উচ্চচাপের একটা তারতম্য দেখতে পাওয়া যাচ্ছে, আবহাওয়ার একটা ইফেক্ট তো পড়ছেই। নিম্নচাপ যদি তৈরি হয় তাহলে কি হচ্ছে, সেখানে বায়ুমণ্ডলীয় যে চাপ সেটা কম, তাহলে পার্শ্ববর্তী এলাকা থেকে ওইখানে বায়ু প্রবাহ ঘটবে, ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এইসব বিষয়গুলো একটু ভৌগোলিক প্রেক্ষাপট থেকে উত্তরটা লিখে নেবে, আশা করছি কোনো প্রবলেম হবার কথা না। আপেক্ষিক তাপের সিজিএস পদ্ধতিতে এবং এসআই পদ্ধতিতে একক কি, এটা লিখিয়ে দিচ্ছি। সিজিএস পদ্ধতিতে একক কি হবে, ক্যালোরি প্রতি গ্রাম প্রতি ডিগ্রি সেলসিয়াস। অনেকে এমনি লিখতে বারণ করে, তাদের জন্য এরকম। এসআইতে বলি, এসআইতে হচ্ছে তোমার ক্যালোরির জায়গায় জুল, কেজি ইনভার্স, কেলভিন ইনভার্স, হয়ে গেল। সো এখানেই আমাদের শেষ হলো, আমাদের আধা ঘন্টার মতো লাগলো পুরো জিনিসটা কমপ্লিট করতে। আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান 2, মান 3 এবং বর্ণনা প্রশ্নোত্তর মান 5 সবকিছু আলোচনা করেছি আজকের ভিডিওতে। এর পরের যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে অবস্থার পরিবর্তন, সেই ভিডিওটা নিয়েও আসবো পরবর্তীকালে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।